আপনি এই ঘটনাটাকে আসলে কিভাবে বর্ণনা করতে চান? জি, ধন্যবাদ প্রিয় উপস্থাপক এবং সম্মানিত সহ-আলোচক, সম্মানিত দর্শকবৃন্দ। আসলে আপনি যে শিরোনাম দিয়েছেন ঢাকা-দিল্লি উত্তেজনা, ঢাকা-দিল্লি উত্তেজনা কিন্তু এটা একটা চিরন্তন বিষয়। একদম বাংলাদেশের সৃষ্টির শুরু থেকে উত্তেজনা ছিল, এরপরে এখনও আছে। মাঝখানে আমরা যে সময়গুলোতে হাসিনাকে দেখেছি, ওই সময়কে দেখেছি যে যেন ভারতের সরকার আছে, ভারতের অঙ্গরাজ্য সরকার হিসাবেও মাঝে মধ্যে মানুষজন বলতো। তো উত্তেজনা যুগে যুগে ছিল, কিন্তু এখন যেই বিষয়টাকে কেন্দ্র করে গতকালকের উত্তেজনা, এটা হচ্ছে আমাদের সরকার একজন প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টাকে তারা সেখানে ঢুকতে দেয়নি এবং সেখানে তিনি হয়রানির শিকার হয়েছেন। তো এখানে দুটো বিষয়, প্রথমত হচ্ছে আমাদের অফিসিয়ালস যারা, তাদের এখানে তারা কূটনৈতিক পাসপোর্ট তাকে দিতে পারেন নাই, সাধারণ একটা পাসপোর্টে তাকে যেতে দিয়েছেন। এটা আমাদের দিক থেকে একটা গ্যাপ। আর তিনিও একজন রাষ্ট্রীয় পদে থেকে সাধারণ পাসপোর্ট নিয়ে যাবেন কেন? তিনি কিন্তু দায়িত্বে এসেছেন যে 3 মাস প্লাস হয়ে গিয়েছে। তো এটা আমাদের দিক থেকেও একটা গ্যাপ আছে। আর বাংলাদেশ দূতাবাস যেহেতু তাদেরকে ইনফর্ম করেছে, এরপরও তারা আমাদের একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি, প্রতিমন্ত্রী পদমর্যাদার ব্যক্তিকে ওখানে বসিয়ে রেখে আমাদেরকে কোনো বার্তা দিতে চেয়েছেন, এটা একটা বিষয়। আর কিন্তু ভাই যেটা বললেন, মূলত তাকে করা হয়েছে, হয়রানি হয়তো করা হয়েছে তার অতীতে যে ভারত বিরোধী অবস্থান, যখন হাসিনার মাফিয়াতন্ত্র ছিল, স্বৈরাচার ছিল, ফ্যাসিবাদ ছিল, তখন জাহিদ ভাই কিন্তু আমাদের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন, অনেক কথাবার্তা বলেছেন। পরবর্তীতে 5 আগস্টের পর জাহিদ ভাই যখন বিপদ কেটে যাওয়ার পরে তিনি বিএনপি হয়ে গেছেন, অনেকে যেভাবে বলে, অর্থাৎ তিনি এখন আর আমাদের পক্ষে নাই, সংস্কারের পক্ষে নাই, কিন্তু একসময় তিনি আমাদের সহযোদ্ধা ছিল। তো তাকে হয়রানি করা, এটা মূলত বাংলাদেশকে হয়রানি করা। তারা জানতো না যে বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার লোক আসছেন, এরকম না। তারা জানতো, জানার পরও তাকে এই হয়রানিটা করেছে। আমরা এটার নিন্দা জানাই। এরপরে যেটা বলছেন যে ঢাকা দিল্লি উত্তেজনা, এটা 5 আগস্টের পরে বেড়েছিল, নির্বাচনের পরে আমরা চেয়েছিলাম যে এটা আরেকটু কমতে পারে, কমা উচিত, কিন্তু কমে নাই। এটার পিছনে বাংলাদেশের কোনো দায় আমি মনে করি না। ভারত যেরকম বাংলাদেশকে সবসময় ছোট ভাই হিসাবে দেখতে ইচ্ছুক, কিন্তু বাংলাদেশের মানুষ কখনো ভারতকে বড় ভাই হিসেবে দেখতে ইচ্ছুক না এবং কখনো ইচ্ছুক হবেও না। বরং সমানে সমানে আপনি চাইলে এক টেবিলে বসে খাবার খেতে পারেন, আপনি বসে চা খাবেন আর আমাকে দাঁড়িয়ে পানি খেতে দিবেন, এটা বাংলাদেশের মানুষ কখনো মানবে না। এটা আমি আরেকটু যোগ করি। অনেকদিন ধরে একটি আলোচনা ছিল যে বিশেষ করে পুশিং নিয়ে যে সাম্প্রতিক অবস্থানগুলো আমরা দেখছি সীমান্ত এলাকায়, তারই পরিপ্রেক্ষিতে একটি দাবি ছিল, সমালোচকদের বলা হচ্ছিল যে সরকারের পক্ষ থেকে যে যারা আছে বাংলাদেশের ভারতের হাইকমিশনার, তাদেরকে তলব করার বিষয়টি ছিল। আমরা দেখলাম যে অবশেষে তলব করা হয়েছে এবং বাংলাদেশের অবস্থানগুলি তুলে ধরা হয়েছে। সেটা নিশ্চয়ই একটি পজিটিভ দিক হিসেবে আপনি দেখবেন কি? হ্যাঁ, এটা সরকার শেষমেশ অনেক দিন পরে এই তলবটা করেছে, আরও আগেই করা উচিত ছিল। এখন ভারতের পক্ষ থেকে এটা তো একবারে নিরেট আগ্রাসন। বাংলাদেশের কোনো নাগরিক যদি ভারতে থাকে, সরাসরি অফিসিয়াল মাধ্যমে তাকে ফেরত পাঠাইতে পারে, কিন্তু সে কেন সীমান্তে এসে চোরের মতো পুশিং করবে? পুশিং মানেই তো হচ্ছে চোরের মতো একটা লোককে ঢুকিয়ে দেয় আরেক দেশে, তাই না? তো এটা ভারত কখনো করতে পারে না। আর বাংলাদেশের সরকার এখানে একটু দুর্বলতা দেখাচ্ছে, অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও অ্যাক্টিভলি কাজ করতেছে না বলে আমাদের মনে হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও গোছালোভাবে আরও অ্যাক্টিভভাবে কাজ করা উচিত। এই পুশিনের আলোচনা, অথবা সীমান্তে যে বাংলাদেশি কথিত বাংলাদেশি, তারা হয়তো বাংলাদেশি হইতেও পারে, অথবা বাংলা ভাষাভাষী মুসলিমও হইতে পারে, তাদেরকে নিয়ে বাংলাদেশের ঢোকানোর যে প্রচেষ্টাটা, এটা আমরা কয়েক সপ্তাহ ধরে দেখতেছি। তো শেষমেশ যখন আমাদের একজন উপদেষ্টা সেখানে গিয়ে একটু হয়রানির শিকার হইলেন, পরের দিন তলবটা এসেছে। তো এতদিন আমাদের এই যে সাধারণ মানুষদের জন্য তলবটা আসা নাই কেন? সাধারণ মানুষদের জন্য তো এই তলবটা আসা উচিত ছিল, তাদেরকে ডাকা উচিত ছিল যে আপনারা কি করতেছেন। কিন্তু যখন একজন উপদেষ্টা গিয়ে সেখানে একটু আটকে গেছে, তখন আবার তাৎক্ষণিক তলব করা হয়েছে। তো আমরা চাইবো যে বাংলাদেশের একজন সাধারণ মানুষকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, একজন উপদেষ্টা সমান গুরুত্ব পাক। এটা আমরা সরকারের কাছ থেকে চাইবো, আমাদের প্রশাসনের কাছ থেকে চাইবো।